এরকম অজ্ঞ শিক্ষিত এটা বুঝতে পারেন। আমি যে নির্বাচন করেছি বা করি না এটাও জানে না। আমি নির্বাচন অংশগ্রহণ করিনি। এই আসলে রাষ্ট্রপতি পদে আপনি যেহেতু মোটামুটি নিশ্চিত হয়েছেন, হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলম না, আমি আমার মানে জিয়াউর রহমান সাহেব যখন এক্সপোর্টস খাড়া করবে, গঠন করবে, উনি আমার কাছে বিদায় নিতে আসলেন ছাগল লাইয়ার কাছে। তার উপরে ক্যান্টনমেন্টে থাকতাম না। আপনি এলডিপি পার্টিটা চালাইতেন কেমনে? মানে আমাদের সবাইকে প্রত্যেক মাসে চাঁদা দেয়। জেনারেল শওকতে লিখেছেন, পরে ওইটার একই পৃষ্ঠাতে জিয়াউর রহমান সাহেব লিখেছেন। ওয়েল, এই চেয়ারম্যান কর্নেল অশরফ অলি আহমেদ তিনি বীর বিক্রম খেতাব পাওয়া একজন বীর মুক্তিযোদ্ধা। বলা যায় বিএনপি প্রতিষ্ঠার জন্যই সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ডাকে তিনি সামরিক জীবন ছেড়ে রাজনীতিতে জড়ান। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের মন্ত্রী হন, তারপর দলের সংসদ সদস্য ছিলেন, জোট সরকারের শেষ দিকে বিএনপি থেকে বের হয়ে যান। এরপর এলডিপি রাজনীতিতে তিনি কখনো একা, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামাতের সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতিতে সক্রিয় আছেন। রাষ্ট্রপতি নির্বাচন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে বিশেষ সাক্ষাৎকারে আমাদের মুখোমুখি হয়েছেন রাষ্ট্রপতি প্রার্থী এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনার নামটি মিস স্পেল করার জন্য আমি আসলে অন্তর দুঃখিত। আমি আপনাকে বলতে চাই, আপনি আমাদের জেনারেশনের যারা আছেন তাদের অনেকেরই অনুকরণীয়, অনুসরণীয় এবং একজন বীর মুক্তিযোদ্ধা বলে আপনাকে আবারও আমি স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ এবং যারা আমাদের কথা শুনবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কি শুরু করছেন? জি 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 জি, এটা চলছে। দিস ইজ এটা এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে শুধু কিছু কারেকশন করে দিতে চাই। জি, আমার নামটা ন্যাশনাল আইডি কার্ড লেখা আছে ডক্টর অলি আহমদ বীর বিক্রম। ওকে, এটা হলো একটা। আচ্ছা, দুইটা হলো আমি কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, এটা হই নাই। না, এটা কারেকশন। জোটের সাথে আমি আওয়ামী লীগের জোটে কখনো ছিলাম না। তাদের সাথে যোগাযোগ ছিল, কথা হয়েছিল। এটা রাজনীতি থাকলে সবার সাথে কথা বলতে হয়। এক সময় এরকম মনে হয়েছে না যে আপনার সাথে আওয়ামী লীগের একটা জোট হতে যাচ্ছে বা এরকম হয় না? এরকম জোট হয় না। আচ্ছা, ঠিক আছে, আই কাট মাইসেলফ। আমরা আলোচনায় আসি। দুই নম্বরটা হলো, জি, আমি কিন্তু বেগম জিয়ার মন্ত্রী হই নাই। আচ্ছা, আমি মন্ত্রী হয়েছি 1980 সালের শেষের দিকে। ওকে, প্রথমবার মন্ত্রী হলাম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আচ্ছা, 1980 সালে। আচ্ছা, এবং আমি যখন চাকরি ছেড়ে দিই, হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে, হ্যাঁ, আমার 13 বছর চাকরি বাকি ছিল। আচ্ছা আচ্ছা, এই যে ওইটা আমরা বলতে চাইছি যে আপনি আসলে সামরিক জীবন ছেড়ে রাজনীতিতে আসছেন, দেশের জন্য কি স্যাক্রিফাইসটা করেছি আমার 13 বছর চাকরি ছেড়ে। কিন্তু আপনি তো চাকরি ছেড়ে মন্ত্রী হয়েছেন, তো আর খারাপ হয় না? এটা খুব বড় জিনিস না মন্ত্রী খারাপ হয়, কিন্তু আমার চাকরিটা আমার জন্য অনেক বড় ছিল। ওকে, মানে ইউ আর এ প্রাউড সোলজার। এটা আমার বড় ছিল, যেটাকে ভিত্তি করে দেশের জন্য আমি সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম। না, মানে আমাদের বীর বিক্রমদের মধ্যে সর্বপ্রথম যুদ্ধের সময় আপনি তো সর্বপ্রথম। জি, আমি লেফটেন্যান্ট হালদার, রাইট। আমরা দুজনেই 4 বেঙ্গলের অফিসার। আমরা যুদ্ধকালীন সময়ে জুলাই মাসে খেতাব প্রাপ্ত হই। তখন কিন্তু অন্য কোনো অফিসার খেতাব পায়নি। আচ্ছা, এইটা নিয়ে আমার একটু কৌতূহল আছে। আমি এটা যদি আজকে সময় পাই আমি শেষ দিকে পড়বো। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটার ক্ষেত্রে খেতাব প্রদানের ক্ষেত্রে অন্তত কিছুটা সামরিকায়ন হয়েছে, কারণ আপনারা যারা অফিসাররা ছিলেন তারা সবাই খেতাব পাইছেন। আমি আপনার কথা বলতেছি না, আপনি হয়তো খেতাব প্রাপ্যই ছিলেন, কিন্তু যে আর্মি অফিসার শুধু যুদ্ধকালীন সময়ে আপনার সঙ্গে যুদ্ধ বা আপনার সাথে যুদ্ধ করছে তারা সবাই খেতাব পাইছে, ব্যাপারটা কি এরকম? আসলে এটা আমি পরে বলে, কারণ অনেকগুলি বিষয় নিয়ে আমি যখন খেতাব পাই তখন প্রায় 13টা যুদ্ধে আমি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি। আপনার খেতাব পাওয়ার বিষয়টা আলাদা, কিন্তু যে কোনো অফিসারই খেতাব পাইছেন, ব্যাপারটা কি এরকম? না, যারা যুদ্ধ করবে তারা খেতাব পায় না। যারা যুদ্ধ করছে তাদের মধ্যে এখানে অনেক অফিসার আছে, আচ্ছা, যারা খেতাব পায় নাই। ওকে, সুতরাং আমি ওইদিকে যাচ্ছি না। আমি প্রায় 14-15টা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার পরে খেতাব পেয়েছি। আপনার ব্যাপারে কারো কোনো প্রশ্নই নাই? এটা স্যার আরেকটা কথা, আপনার ব্যাপারে কারো কোনো প্রশ্ন? এটা স্যার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, 3টা ব্রিগেড হয়েছিল তাদের আদি অক্ষরের নামে।
জিয়াউর রহমান রাজ্য অক্ষর জেড ফোর্স, হ্যাঁ, শফিউল্লাহ সাহেবের জন্য এস ফোর্স, খালেদ মোশাররফের কে ফোর্স। জি, খালেদ মোশাররফের কে ফোর্স অফ ব্রিগেড মেজর আসছিল ইন্ডিয়ান আর্মি থেকে। ওকে। এস ফোর্স অফ ব্রিগেড মেজর আসছিল ইন্ডিয়ান আর্মি থেকে। জিয়াউর রহমান সাহেব যখন এস ফোর্স খাড়া করবে, গঠন করবে, উনি আমার কাছে বিদায় নিতে আসলেন ছাগল লাইয়ার কাছে। উনি আমাকে বললেন যে তো অনেকদিন একসাথে ছিলাম, আমি এখন নতুন ভাবে একটা ব্রিগেড গঠন করবো, ওটাতে চলে যাচ্ছি, তোমার থেকে বিদায় নিতে আসলাম। আমি উনাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার কাছে কি আশা করবেন? বললে আমি খুব খুশি হইতাম তুমি যদি আমার সাথে থাকতা। আমি যে আপনার সাথে আমি নাই, এটা কে বললো? বলতে কিভাবে, তোমার তো কোনো বদলি হয়নি। আমি যে বদলি আমার কে করবে? আমি তো কারোর নেতৃত্বে বিদ্রোহ করিনি। আচ্ছা, আমি নিজে স্ব-উদ্যোগে বিদ্রোহ করেছি। আপনি তুরা পৌঁছার আগে, মেঘালয় পৌঁছার আগে ক্যাপ্টেন ওলি ওখানে হাজির থাকবে। উনি ক্যালকাটা চলে গেলেন। আমি একটা গাড়ি নিয়ে, আমার ড্রাইভার ছিল নজির, সিভিলিয়ান, আমার সিভিল জিপ ছিল, টয়োটা জিপ। ওই জিপ নিয়ে পরের দিন আমি স্ট্যান্ড গান নিয়ে রওনা হয়ে গেলাম। প্রতিমধ্যে দুটা আর্মি ক্যাম্পে, ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে রাত্রি যাপন করলাম। গভীর জঙ্গলে পৌঁছে গেলাম। এটা গভীর জঙ্গল, জিয়া সাহেবকে বনবাস দেওয়ার মতো। শফিউল্লাহ সাহেব থেকে গেল নিজের জায়গায়, খালেদ মোশাররফ সাহেব থেকে গেল নিজের জায়গায়। জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হলো, তাকে পাঠাই দেওয়া হলো মেঘালয়ের গভীর জঙ্গলে। কিন্তু আমরা সেই গভীর জঙ্গল আর রাখলাম না। জঙ্গলে গিয়ে জঙ্গল কেটে আমি ব্রিগেড হেডকোয়ার্টার স্থাপন করলাম 7 জুলাই 1971 স্থাপন করলাম। জিয়া সাহেব যখন আসলেন, উনি এটা তাজ্জুব হয়ে গেলেন দেখে, তুমি কি এটা কিভাবে করলা? তা আমি, স্যার আপনি আসবেন, আমি ব্রিগেড হেডকোয়ার্টার স্থাপন করবো না, এটা তো হইতে পারে না। তখন আমাদের অধীনে ছিল 1st বেঙ্গল রেজিমেন্ট, 8th বেঙ্গল রেজিমেন্ট, 3rd বেঙ্গল রেজিমেন্ট। আমরা কিন্তু বসেছিলাম না। এক সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধ পরিকল্পনা করলাম। 1st বেঙ্গলকে দিয়ে কোথায় আক্রমণ করবে, 8th বেঙ্গলকে দিয়ে কোথায় আক্রমণ করবে, 3rd বেঙ্গলকে দিয়ে কোথায় আক্রমণ করবে। অন্য বেঙ্গল রেজিমেন্টগুলি তখনও কিন্তু বর্ডারে বসা ছিল। আমরা কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম। আমরা সেই জন্য আমি বলছিলাম যে মানে এই প্রশ্নগুলো একটু শেষ করে, আচ্ছা তাহলে একটু দ্রুত শেষ করে, কারণ আমাদের অনেক, যেহেতু ব্রিগেড মেজর ছিলাম, জিয়া সাহেব আমাকে জিজ্ঞাসা করলো, তুমি ব্রিগেড মেজর হবে কিভাবে? তুমি তো কখনো ব্রিগেড মেজর কাজ করো নাই। তা আমি করি নাই। আপনি যে ব্রিগেড কমান্ডার হলেন, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, 3 ধাপ গেলেন, আমি 1 ধাপ উপরে যেতে, অসুবিধাটা কোথায়? আপনি 3 ধাপ উপরে গেলেন, আমি 1 ধাপ উপরে যাব। আর যে ব্রিগেড মেজর কাজটা হলো আমি জানি না, কিন্তু আপনি তো জানেন। আমার যে হেড ক্লার্ক সুবাদার মেজর রহমান 2য় বিশ্বযুদ্ধের থেকে আছে, তিনি জানেন। সুতরাং আপনার দুজনের কাছ থেকে আমি কাজ শিখবো, কিন্তু ইন্ডিয়ান অফিসার এখানে থাকবে না। ইন্ডিয়ান অফিসার আসলো, আমি কিন্তু তার রাত্রে রাখলাম, পরের দিন সকালে গাড়িতে বসে বিদায় করে দিলাম। আমার এই অর্ডারটা, আমি যে ব্রিগেড মেজর ছিলাম, অনেক মুক্তিযোদ্ধারা এটা পছন্দ করে নাই, যার কারণে 1971, 1972, 1973, 1974, 1975 পর্যন্ত আমার এই অর্ডারটা হয়নি। 1975 যখন আমি শেষ দিকে আর্মি হেডকোয়ার্টারে আসলাম, জিএসও 1 জেনারেল, এটা হলো অপারেশনাল সাইট, যুদ্ধ পরিচালনা করে, ওটাতে আসলাম। এর পরের দিনে জিএ সাহেব আমাকে ডাকে বললেন, তুমি আমার অফিসের দায়িত্ব নিতে হবে আমার সেক্রেটারি হিসেবে। আমি যখন দায়িত্ব নিলাম, প্রথম কাজটা করলাম, মিলিটারি সেক্রেটারিকে ডেকে নিলাম। ডেকে নিয়ে বললেন যে আমার 6 বছর হচ্ছে, তুমি আমার অর্ডারটা কেন করলে না? আজকে সন্ধ্যার মধ্যে অর্ডার করে নিয়ে। ওকে, আমার মনে হয় যে এই গল্প আমরা শুনতে পারবো এবং শুনতে চাইবো, খুবই ফ্যাসিনেটিং। কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং অন্যান্য জিনিসগুলি নিয়েও আমরা আসলে মানে একজন সামরিক বাহিনী কর্মকর্তার পাশাপাশি একজন রাজনীতিবিদ ডক্টর অলি আহমেদকে আমরা একটু শুনতে চাই। আমি আমার প্রথম যে বিষয়টা আপনার কাছে, আমি যে বিষয়টা নিয়ে আমি প্রশ্ন করতে চাই, মানে সেইটাতে আমি আপনাকে বলবো যে আপনি রাষ্ট্রপতি পদে নির্বাচন করতেছেন, 11 দলীয় জোটের প্রার্থী। কিন্তু আপনি জানেন যে সংসদে 70 অনুচ্ছেদ বহাল থাকার জন্য যেটা হয়েছে যে 2/3 বেশি আসন যেহেতু সরকারি দল অর্থাৎ বিএনপি, সুতরাং বিএনপির প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত, 100% ছিল। তো আপনার প্রার্থী হওয়ার কারণ কি আসলে?
গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি জয় বা পরাজয়ের কথা চিন্তা করেন না, আপনি গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যদি 11 দলীয় জোট, এটা হলো সবচেয়ে বড় জোট বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে। বড় মানে 11 দল আর কারো কাছে নেই, মানে দলের সংখ্যায় কিন্তু জনসমর্থনে তো না। জনসমর্থনও তাই, এটা তো আপনি জানেন। রিজওয়ানা বলেই দিছিল যে আপনারাই সরকার গঠন করতেন, কিন্তু এটা একটা সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমরা আপনাদেরকে পরাজিত করেছি। আই বেগ টু ডিফার। উনি কিন্তু আসলে এইটা পরে উনার অবস্থান ক্লিয়ার করছেন যে উনি এটা বলেন নাই, উনি মিন করেন নাই। উনি বলছেন এটা এখন বললে তো আর হবে না। আচ্ছা, এখন আপনি জয় পরাজয়ের কথা চিন্তা করেন না। সো আপনি গণতান্ত্রিক পদ্ধতিটা শক্তিশালী করার জন্য আপনাকে, কিন্তু এইটা কি আসলে ঠিক যে আপনি যখন জানেন যে এখানে যারা ভোটের সংখ্যা সেখানে আবার 70 কার্যকর, এবং আপনি জানেন যে বিএনপির যিনি চিফ হুইপ আছেন তিনি আবার সবাইকে বলেও দিচ্ছেন দেখেন 70 কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, আপনি যদি বিরোধী কাউকে, আমার মনে হয় আপনি দাঁড়াইছেন বলেই বলছে যে বিরোধী কাউকে যদি ভোট দেন তাহলে কিন্তু এখানে আবার 70 অ্যাপ্লিকেবল হবে, আপনার এটা থাকবে না। আমি আপনাকে বলছি প্রথমে জয় পরাজয়ের ব্যাপার না, এটা হলো 1 নম্বর হলো গণতান্ত্রিক পদ্ধতি থেকে সম্মান করে। কিন্তু উনি যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন, মানে যাকে হ্যাঁ, 1 নম্বর হলো আপনাকে বলতে হবে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিকে সম্মান করি। এটা সম্মান করার জন্য আমরা একটা প্রার্থী দেওয়া দরকার। 2 নম্বর হলো আজকে যদি আমরা প্রার্থী না দিতাম তখন আপনারাই সবাই বলতো প্রার্থী দিলেন না কেন, কিন্তু আমাদের কাজই তো এটা, প্রার্থী দাঁড়ালেন না কেন, 11 দলের কোনো প্রার্থী নেই, 11 দলের কোনো প্রার্থী নেই। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমরা জনগণকে বলতে চাই যে 11 দলের প্রার্থী আছে, এবং আমরা চাই বিএনপির এরকম একটা ভালো প্রার্থী দেখ যেটা 11 দলের থেকে ভালো হবে। আচ্ছা, আমার সেখানে প্রশ্ন হচ্ছে যে আপনি রাষ্ট্রপতি পদে 11 দলের হয়ে নির্বাচন করবেন এইটা জেনেই কি আপনি 11 দলে গেলেন, নাকি আপনি আসেন বলে 11 দল আপনাকে প্রার্থী করলো? মানে এটাকে আপনাকে আগেই জানানো হয়েছিল যে, মানে তাহলে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে, অল্প করে বলেন, কারণ আমরা জি 2008 সালে আমি এককভাবে এলডিপি হিসেবে নির্বাচন করেছিলাম। এবার কিন্তু আমি নির্বাচন করিনি না, কিন্তু সবাই মনে করে আমি পরাজিত হয়েছে, আমি নির্বাচন করেছি। আমাদের লোকগুলি কি রকম অজ্ঞ অশিক্ষিত এটা বুঝতে পারে। আমি যে নির্বাচন করেছি বা করিনি এটাও জানে না। আমি নির্বাচন অংশগ্রহণ করিনি। এখানে আমি 10 সালের পর থেকে বিএনপির সাথেই ছিলাম। বিশেষ করে হাসিনার আমলে আমি সবচেয়ে বেশি লাগাতার ভাবে বলেন প্রত্যেকবার মিটিং করে সরকারের সমালোচনা করেছি, যেখানে যেখানে গঠনমূলক সমালোচনা করার দরকার করেছি, এবং অনেক সময় বিএনপি বয়স সেটা করে নেই। সর্বশেষ সবাই আমার বাসায় চলে আসলো। ওই দিন প্রায় 200-এর উপরে সাংবাদিক ছিল। আমি একটা বিপদগ্রস্ত অবস্থায় ছিলাম, কারণ এটা আইনভঙ্গ ছিল। 2028 সালের কথা বলতেছেন না, এই বছর 3 আগে। আচ্ছা, তো কারণ তারা সাহস পাচ্ছিল না হাসিনার বিরুদ্ধে বক্তব্য রাখা। ওকে, আমি বক্তব্য রেখেছি। এবং আপনি তো ওই সময়, আমার মনে পড়ে ডয়চে ভেলে তো আপনি আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানেও আপনি খোলামেলা অনেক কথা বলেছেন, সেটা শেখাচ্ছেন। এবং হাসিনার বিরুদ্ধে হোক বা হাসিনার সরকারের বিরুদ্ধে হোক আমি খোলামেলা ভাবে, যখন যে ভুল করেছে সেটা খোলামেলা ভাবে সমাজ গঠনমূলক, কিন্তু আমি কোন দলের কাছে বিক্রি হইনি। এইবারও আমি বিএনপির সাথেই ছিলাম, এবং বেগম জিয়ার মুক্তির জন্য সর্বপ্রথম মুক্তিমঞ্চ আমি করেছি। আওয়ামী লীগের থেকে প্রত্যেকবার আমি অফার পেয়েছি মন্ত্রী হওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। অনেকে বলে আমি লোভের জন্য জামাতের কাছে গেছি। তাদেরকে বলবো আল্লাহকে ভয় করো, নবীকে ভয় করো। লোভের জন্য যদি যেতাম, আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম 1996 সালে, তখন আমি যাই নাই। হাসিনা জীবিত থাকতে, হাসিনা বাংলাদেশ থাকতে আমি এই কথাগুলি বলেছি, আজকে বলছি না, আপনি তখনই বলছি। এবং প্রত্যেকবার নির্বাচনের সময় 2008 থেকে নিয়ে প্রত্যেকবার তারা আমাকে মন্ত্রী করতে চেয়েছে, আওয়ামী লীগেরা টাকা দিতে চেয়েছে, আমি তাদের সাথে যাই নাই। বেগম জিয়ার সাথে আমি কখনো বেইমানি করিনি, আমি ওনার সাথে, উনি আমাকে অনুরোধ করেছেন, ওনার সাথে ছিলাম। উনি যখন অসুস্থ হয়েছেন তখনও কিন্তু উনি প্রায়, আমি বিশ্বাস করি প্রত্যেক মাসে মেসেজ দিয়েছেন, আমি গেছি ওনাকে দেখছি। এইবারও কিন্তু
আমাদের একটা তালিকা 10 জনের ফখরুল ইসলাম সাহেবের কাছে পাঠাইলাম, নজরুল ইসলাম সাহেবের কাছে পাঠাইলাম, সালাউদ্দিনের কাছে পাঠাইলাম, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে পাঠালাম, 10 জনের একটা তালিকা। এবং ওটাতে লিখে দিলাম যে কয়জন আপনারা মনে করেন আপনারা অ্যাকোমোডেট করতে পারবেন, যারা উপযুক্ত। আপনাদের প্রার্থীর থেকে যদি উপযুক্ত না হয় আপনি দেবেন না, আপনাদের প্রার্থীর থেকে যদি উপযুক্ত হয় তাহলে যে কয়জনকে দিতে পারবেন আপনারা দেন। ওনারা কিন্তু সর্বশেষ দিন পর্যন্ত আমাদের সাথে কোনো কথাও বলে নাই, যোগাযোগ করে নাই, অর্থাৎ আমাদেরকে গভীর সমুদ্রে নিক্ষেপ করে চুপচাপ বসে রইল। তখন আমাদের দলের যারা সিনিয়র নেতারা আছেন, যারা নির্বাচন করতে চান, তারা সবাই, যে মহাসচিব চলে গেছেন বিএনপিতে গিয়ে পরাজয় বরণ করে আমেরিকায় পলাই গেছেন, সবাই মিলে আমার ঘরে বসলো। ওনাদেরকে বললাম যে আপনারা খোলা মেলা মন্তব্যটা দেন, মনের মধ্যে কোনো কথা রাখবেন। ওনারা খোলা মেলা মন্তব্য দিলেন যে বিএনপির সাথে আমাদেরকে নিয়ে যান। তখন মহাসচিব রিদওয়ান আহমদ বললো যে আমি পারবো না, এটা ওখানে গেলে শুধু সাড়ে সিটটাই দেবে, অর্থাৎ আমার কথা, বাকি সিটের কোনো নিশ্চয়তা নেই। বাকি প্রেসিডিয়াম সদস্যরা বললো তো এটা তো হয় না, আমরা এতদিন পরিশ্রম করলাম, বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম করলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মিছিলে অংশ নিলাম, আমাদের মূল্যায়নটা কিভাবে হবে? তাহলে আপনারা জামাতের সাথে যোগাযোগ করেন। রিদওয়ান সাহেব প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে সব প্রেসিডিয়াম সদস্য সর্বসম্মতি বলল যে স্যার জামাতের সাথে আমরা যোগাযোগ করি, আমাদের, কারণ এটা তখন আমার উপর নির্ভরশীল ছিল না, আমাকে তো না। ঠিক আছে, আমি আমার কোনো অসুবিধা নাই, মানে আমি যেটা বলি যে বাংলাদেশের কিন্তু আমি কোনো সুবিধা নেওয়ার জন্য জামাতে যাই নাই, কারণ আমাদের দলের প্রেসিডিয়াম সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে জামাতের সাথে যাওয়ার, এটা জামাতে যাওয়ার, এবং এটা আমি এটা আমার উপর বাইন্ডিং, এটা আমি আমার মনে হয় যে দর্শকরাও এটা অনেকটাই বুঝতে পারছেন, যে কারণ হচ্ছে যে আপনি একটি রাজনৈতিক দলকে, যখন থেকে রাজনৈতিক দলটি আসছে, আপনি কিন্তু আপনার প্রতিশ্রুতি ছিল যে আপনি এটা গণতান্ত্রিকভাবে এটা পরিচালনা করবেন, নট লাইক যেহেতু এটা আপনার, হ্যাঁ এটা, তো সেই ক্ষেত্রে যদি পার্টি থেকে সিদ্ধান্ত হয় এটা ফেয়ার এনাফ। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ধরেন কর্নেল ডক্টর অলি আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা হিস্ট্রিক বা একটা আইকনিক ফিগার, তারপরে তার রাজনীতি বর্ণাঢ্য, তার রাজনৈতিক জীবন, আপনার বক্তৃতা শোনার জন্য, এমনকি আপনার চাটগাঁয়া ভাষার বক্তৃতা শোনার জন্য উত্তরবঙ্গের একটা মানুষের একটা বেকুলতা দেখতে পাইছি আমরা নানা সময়। আপনার কাছে কি মনে হয় যে এই সময় আইসা, আমি কিন্তু লোভের কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে যে আপনার রাজনীতির এই চূড়ায় আরোহণ করার পরে আপনার যখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন কোনো একটা জোট করতে হলো, যেই জামাতের ব্যাপারে আপনি অনেক বেশি ক্রিটিক্যাল, আমি ব্যাখ্যায় গেলাম না, আপনার রাজনৈতিক জীবনে আপনি অনেক বেশি ক্রিটিক্যাল ছিলেন, আমাদের দর্শকরা এখানে লিখতেছেন আপনি যখন এইরকম একটা যুদ্ধ করতেছেন তখন জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা কে কোথায় ছিল আসলে, আপনার কাছে কখন এটা মনে হয় কিনা? অনেক এরকম মন্তব্য করছেন। আমার প্রশ্নটা ওই জায়গায়, সেইখানে কর্নেল অলি আহমদ আসলে তো একটা একটা অধ্যায়, উনার কি মনে হইলো যে আমারে আয়শা বলল যে 10 জন সিটটা তারে দিবে, সেই জন্য আমার জামাতের সঙ্গে জোট করতে হবে? আপনার কিরকম, আপনার কিরকম লাগলো? আই হ্যাভ নাথিং এগেইনস্ট জামাত ইজ ফাইন টু মি, কিন্তু আমি একজন জাতীয় নেতা হিসেবে আমার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা হলো সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা, জাতিকে বিভক্ত করা না। যারা বাংলাদেশকে ভালোবাসে না, যে সমস্ত দেশ বাংলাদেশের উন্নতি চায় না, তারা চায় বাংলাদেশকে বিভক্ত করে রাজাকার, মুক্তিযোদ্ধা, এই ট্যাবলেটগুলি জীবিত রেখে বাংলাদেশকে ধ্বংস করা। আমি সবসময় চেষ্টা করেছি সবাইকে ঐক্যবদ্ধ। আপনি এটা ট্যাবলেট কেন বলতেছেন? একটা পার্টি যদি, আপনারা যখন যুদ্ধ করতেছেন তখন যাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন, একটা পার্টি যদি বলে, আচ্ছা প্লিজ করেন। আমার অন্যতম একটা দায়িত্ব হচ্ছে একজন জাতীয় নেতা হিসেবে দেশকে ঐক্যবদ্ধ করা। বিভক্ত জাতিকে নিয়ে কখনো এগিয়ে যাওয়া যায় না।
দুর্বল হয়ে যায়। যেখানে ভারতের মতো একটা দেশ পাশে আছে, যারা প্রতিনিয়ত আপনার উপরে স্টিম রোলার চালাচ্ছে, আপনার অভিন্ন নদীগুলির কোনো পানি দিচ্ছে না, শুষ্ক মৌসুমে আপনার কোনো পানি নেই, বর্ষা মৌসুমে আপনাকে ডুবাই মারতেছে, আপনার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবে, আপনার বন্দরগুলি ব্যবহার করবে, কোনো পয়সা দেবে না, আপনার উপর দিয়ে বর্তমান রাজনীতির কি সম্পর্ক? শুনলেন কথাটা, আমি শেষ করি। আপনার গায়ের উপর দিয়ে রেলওয়ে লাইন নিয়ে চলে যাবে, আপনার বন্দরগুলি ব্যবহার করবে, আপনার চারিদিকে ফেন্সিং দিয়ে আপনাকে ঘেরার মধ্যে নিয়ে নেবে, এরকম একটা শক্তি পাশে আছে। এখানে যদি আপনি দ্বিধা বিভক্ত হয়ে যান, তাহলে আপনাকে লাথি মারা বা আমাকে লাথি মারা ভারতের, আমি অবশ্যই দুর্বল অবস্থায় থাকলে আপনাকে ধ্বংস করা কঠিন না। আমার কাজ হলো মুক্তিযুদ্ধ হিসেবে দেশটাকে ঐক্যবদ্ধ করা। আর আপনি যাদের কথা বলতেছেন রাজাকার, তাদের জন্ম কি কখন হয়েছে? এদের জন্ম হয়েছে 1960 সালের পরে। এইটা কিন্তু হচ্ছে আমার কাছে মনে হয় এটা ফ্যালাসি একটা, মানে আমার জন্ম হয়েছে পরে, আমি সেই সময় ছিলাম না, এটা হচ্ছে একটা ফ্যালাসি। কারণ আদর্শগতভাবে আমি এটা বুঝি, আপনি বাংলাদেশের জন্মের বিরোধিতা করছিলেন, আপনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছেন, ওরা বাংলাদেশের জন্মের বিরোধিতা করছে। এখন দে হ্যাভ টু কাম আউট ক্লিন। ওরা এসে তো বলতে হবে যে আমার ওই পজিশনটা ভুল ছিল। আপনি কি এটা আমাকে বলতে পারেন যে কোনোদিন জামায়াতের আমির ওই সময় ছোট থাক, বাচ্চা থাক, না বুঝুক, আমাকে বলছে যে অনেক ছোট ছিল, অনেক কিছু জানতো না, তো ঠিক আছে, যারা সে সময় বড় ছিল তাদের সমালোচনা করছেন উনি? ওদের তো ফাঁসি দিয়ে দিছে, ওদের তো বিচার হয়ে গেছে। আপনি তো দল হিসেবে আপনার বলতে হবে যে পজিশন, দল হিসেবে আমার পজিশন সে সময় ভুল ছিল, ইজন্ট ইট? না, ওদের তো ফাঁসি হয়ে গেছে। না, সেইটা তো অ্যাক্টরদের ফাঁসি হয়েছে, কিন্তু এবং সেই ফাঁসির ক্ষেত্রেও কিভাবে আইন পরিচালিত হয়েছে, কিভাবে, নানা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে দল হিসাবে কি তারা তাদের প্রসঙ্গটা ক্লিয়ার করছে? আপনার কাছে কি মনে হয় তারা কি ক্লিয়ার করছে যে না, আমরা জামাতে ইসলামী হিসাবে ওই সময় 3-4টা উদাহরণ কিন্তু দেয়, আমি বলতে পারি। একটা বলে গোলাম আজম অনেক সময় বলছিলেন, আরেকটা বলে যে আমরা 47 থেকে 2026, এটা শফিক সাহেব আমাকে বলছেন জামাত ইসলামের 47 থেকে 2025 আপনি যখন কথা বলতেছেন তখন আমাদের সকল ভুল নিয়ে আমরা এখন আছে। কেন 1971 যখন দেশটা জন্ম নিতেছে তখন তোমাদের পজিশন ভুল ছিল, এটা বলতে অসুবিধাটা কোথায়? এটা উনি বারবার বলছেন, এটা যে বলতেছেন না, এটা না, বারবার ঘুরায় পেঁচায় বলতেছেন, না, বারবার ঘুরায় পেঁচা বলতেছেন এবং এইসব যুক্তি দিতেছেন যে আমাদের লোকদের জন্ম হয় নাই তখন। বর্তমানে যারা আছে তাদের তো জন্মই হয়নি। না, জন্ম না হোক, শুধু আরো ভালো তো বলুক 71 সালে জামাত ইসলামের পজিশন ভুল ছিল। যাদের ওই সময় জন্ম হয় না তারা তো আরো বেশি করে বলে 71 সালটা এই ছিল হচ্ছে ভারতের নেতৃত্বে একটা যুদ্ধ। আপনি যখন তাদের সাথে কথা বলবেন আপনিও বলবেন, আমিও বলবো। আপনি তো বলেনি, আপনার কাছ থেকে তো আমি, এখন আপনি যদি একটা লোককে, আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, লোককে ঘৃণা করে আলোক, না আমি ঘৃণা করি না, না আপনার কথা বলছি না, আমি পৃথক করতে চাই না। পৃথক করে যদি লোকগুলোকে আলাদা করে, না আমি পৃথক করতে চাই না, সমাজের একটা অংশ, না আমি পৃথক করতে চাই না, তাদেরকে একত্র করতে হবে, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে, আমি এটাই হবে একটা নেতৃত্ব। রাইট, আমি আপনার সাথে 100% একমত। কিন্তু ঘটনাটা হইতেছে হচ্ছে তারা একসাথে আসার জন্য রেডি কিনা। আমরা তো দেখি যখনই সুযোগ পাওয়া যাচ্ছে তখনই বলা হইতেছে যে না, ওইটা তো ওই সময় ওইটা করে না, এটা তো শেষ হয়ে গেছে, ওইটার মধ্যে থেকে এটা কিছু প্রতিষ্ঠিত হয় নাই। হাউএভার আপনি এগুলো আমার থেকে ভালো জানেন, আমি একটু আগাই। আচ্ছা, বিএনপি আনুষ্ঠানিকভাবে, আমি রাষ্ট্রপতি প্রার্থীর ক্ষেত্রে আসি, কারণ আপনি জানেন আপনাকে বাংলায় একটা শব্দ আছে সংসপ্তক, যে মানে পরাজয় নিশ্চিত জেনেও যে আজীবন যুদ্ধ করে যায়, যেটা ন্যায় যুদ্ধ, যেটা আপনি গণতন্ত্রের জন্য যুদ্ধ বলতেছেন বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনার। তো আপনি বিএনপি থেকে আপনি দেখতেছেন যে হয়তো আগামীকাল পার্টির চেয়ারম্যান যিনি প্রধানমন্ত্রী বটে তিনি তার নাম ঘোষণা করবেন। তো অনেক জায়গায় কেউ কেউ শিওর হয়ে বলতেছেন যে এটা হবে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আপনি কিন্তু তাকে আপনার, মানে আপনি যখন বিএনপিতে ছিলেন তখন উনিও ছিলেন, মানে অবশ্যই আপনার থেকে অনেক, আমি এটাকে কি বলবো, যে আপনি অনেক বড় নেতা ছিলেন, তিনি তুলনামূলকভাবে অনেক ছোট নেতা ছিলেন। স্টিল আপনি হয়তো তাকে চেনেন, তাকে আপনি দেখছেন, আপনি তাকে কিভাবে রেট করেন? যে আমি অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা এখন বললাম কারণ এই নামটা প্রায় নিশ্চিত এরকম শোনা যেতেছে যে এই নামটাতেই আসলে রাষ্ট্রপতি পদে। আপনি যেহেতু মোটামুটি নিশ্চিত হয়েছেন, হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না আমি আমার মানে আমার কাছে, জি জি জি, আমি একজন প্রার্থী হয়ে আর একজন প্রার্থী সম্বন্ধে আলোচনা করব,
এটা আমার মনে হয় বিবেকে বাধে। খারাপটা বললে বিবেকে বাধতে পারে, ভালো বললে অসুবিধা কি নাকি? জনগণের বিচার। আচ্ছা, জনগণের বিচার করুক। আচ্ছা, আপনি কি মনে করেন, ধরেন ৭০ নাই, ধরেন স্বাধীনভাবে পার্লামেন্টেরিয়ানরা ভোট দিতে পারতো, আপনি এখনকার রাজনীতির যে পালস বোঝেন বা জানেন, বিএনপির যারা সংসদ সদস্য আছেন তাদের অনেককেই আপনি চেনেন, আপনার কাছে কি মনে হয় যে এইটা যদি সংসদ সদস্যরা ৩৫০ জন সংসদ সদস্য যদি স্বাধীনভাবে, মানে এইটার জন্য শুধুমাত্র সংসদ সদস্য পদ যাওয়া না, আর কোনো কিছু এই তারে বকলো ওইরকম হইলো ওইরকমও হবে না কিছু, আপনার কাছে কি মনে হয় যে এটা একটা বড় লড়াই হইতো? আমি আপনাকে একটা কথা বলি, সত্য যেটা আছে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি পরামর্শ দিয়েছিলাম ৭০ করার জন্য। তখনকার একটা পরিপ্রেক্ষিত ছিল, কারণ সংসদ সদস্যরা অল্প টাকায় বিক্রি হয়ে পার্টি চেঞ্জ করতো। আপনি রিসেন্টলি কয়েক বছর আগে পাকিস্তানে দেখেন, রাত্রে 10টার পরে পার্লামেন্ট কনভেন্ট করে 15 জন বা 16 জনকে কিনে নিয়ে, হ্যাঁ, হর্স ট্রেডিং বলতেন না, কি বলতেন, কি জানি একটা বলতেন আপনারা, পাকিস্তানের গত 30 বছরের সবচেয়ে যোগ্য একজন প্রধানমন্ত্রী, যিনি অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, তাকে জেলে নিক্ষেপ করেছে। তাহলে বুঝেন ৭০ ধারার একটা উপকারিতা অপকারিতা। এই সমস্ত গুলি চিন্তা করে আমি পরামর্শ দিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। হ্যাঁ, কিন্তু এখন নতুন জেনারেশন মনে করে এটা থাকা উচিত না, এবং আমরা সবাই মিলে এটা দস্তখত করেছি। বিএনপি এটা দস্তখত করেছে, এটা না যে বিএনপি দস্তখত করে না, আমরা সবাই বলছি ৭০ অনুচ্ছেদ থাকা উচিত না। এটাতে ৭০ অনুচ্ছেদ না থাকলে হচ্ছে কি, আমরা দুইটা জিনিস বলেছি, এটা হলো পার্লামেন্ট মেম্বার এবং উচ্চ কক্ষের মেম্বার, দুইটাই মিলেই রাষ্ট্রপতি নির্বাচিত করবে। এখন কে হলো না হলো এটা বড় কথা না, তখন যে জনগণের প্রতিনিধিরা একটা স্বাধীনতা থাকতো, ওই স্বাধীনতাটা এখন নাই। থাকলে একটা ভালো লড়াই হইতো কিনা, আপনি এখন যারা স্বাধীন, এক নম্বর হলো তাদের সেই স্বাধীনতাটা নাই। সুতরাং এখানে গণতন্ত্র খর্ব করা হয়েছে, বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে, তাকে গলায় রশি লাগানো হয়েছে যে আমি যেদিকে টানি তোমাকে সেদিকে যেতে হবে, যদি না টানতো তাহলে যাইতো কিনা, তুমি যদি আমার টানে না আসো তাহলে ঘরে যেতে হবে, কারণ তোমার মেম্বারশিপ থাকবে না। আমরা চাচ্ছি, আমি নিজেও চাই, নতুন জেনারেশনের সাথে একমত হয়ে যে বাক স্বাধীনতা ফিরে আসা উচিত এবং সকলের ব্যক্তিগত স্বাধীনতা থাকা উচিত। গণতন্ত্র এক জায়গায় থাকবে আরেক জায়গায় থাকবে না, সেটাও ঠিক না। তবে আপনি কি খুব মানে আপনার কারণ আপনার তো কালের সাক্ষী, আপনার আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির সাক্ষী, আপনি হয়তো যেহেতু আপনি খুব নিবিড় গবেষক ধরনের পড়ালেখাও করেন, তাহলে যত সময় আসলে ওই গণতন্ত্রকে কোনো একটা জায়গায় রিপ্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে, মানে বেসিক ডেমোক্রেসির মতো, জনগণ সরাসরি ভোট না দিয়া পরোক্ষ ভোট করছে, ওগুলি কি আসলে ভালো ভোট হয়? যেমন এখনকার সংসদ সদস্যরা যদি রাষ্ট্রপতি পদে স্বাধীনভাবে, ধরেন আপনি টেনে রাখা দড়ি ছাড়া যদি এটা ভোট দিতে পারতো, সেটা কি একটা সত্যিকারের, মানে এই সিস্টেমটা কেমন, মানে ৩৫০ জনের ভোটে একটা হেড অফ দ্য স্টেট নির্বাচিত হবেন, এইটা কিরকম কথা? এটা অনেক দেশে আছে, এটা শুধু বাংলাদেশে তো না, এটা ব্রিটেনও আছে। ব্রিটেন তো রাষ্ট্রপতি পদ নাই, ব্রিটেনের রাষ্ট্রপতি পদ নাই। আমেরিকাতে তো প্রেসিডেন্ট সরাসরি ইলেকশন হয়। আমাদের পাশে ভারতে আছে উভয় কক্ষ, ভারতে উভয় কক্ষ মিলা, পাকিস্তানে আছে উভয় কক্ষ। সুতরাং এটা খারাপ কিছু আছে বলে মনে করি না। আমাদেরকে কোনো না কোনো জায়গায় মিস্টার মহিউদ্দিনের শুরু করতে হবে। আমরা যদি সব জায়গায় বুথ দেখি তাহলে দেশটা আগাবে না। ফেয়ার এনাফ। আমার কাছেও মনে হইতেছে যে আপনার পরামর্শ শুনে আমাদের সব জায়গায় ভূত না দেখা উচিত। ওয়েল, আপনি আপনার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারেন বলে যারা মনে করতেছেন তারা নিয়ে আপনি কোনো কথা বলতে চান না, বিকজ যে এইটা আপনার কাছে ডিসেন্ট মনে হয় না। কিন্তু আমরা কয়েকদিন আগে আপনাকে একটা বক্তৃতা দিতে দেখলাম, যেটার মধ্যে আপনি বিএনপি সরকারকে সরাসরি এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, যেখানের মধ্যে আপনি বলতেছেন, আমি আপনাকে কোট করতেছি, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এই তিন নেতা এক হলে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।
বলছেন বীর বিক্রম ওলি আহমেদ। বলেছি, এটা কেন বলেছি আপনাকে আমি বলি। জামাতের রাজনীতি আমি অবজার্ভ করতেছি গত প্রায় 30-40 বছর থেকে। অ্যাবসলিউটলি। তারা যেভাবে সংঘবদ্ধ, অন্য রাজনৈতিক দলগুলি এই ধরনের সংঘবদ্ধ না, এই ধরনের শৃঙ্খলাও নেই। তারা যদি চেষ্টা করে 24 ঘন্টার মধ্যে ঢাকাতে 20-30 লক্ষ লোক সমাগম করতে পারে এবং তাদের লোক মাঠ থেকে পলায়ন করবে না। যখন ওই প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটা লোকও কিন্তু নিজের জায়গা থেকে নড়বে না। অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা কিন্তু এভাবে থাকবে না। আমাদের অনেক রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় মিটিং করেছে হাসিনা বিরোধী আন্দোলনের সময়। 2 কিলোমিটার দূরে ঠুস করে একটা ফায়ার হয়েছে, সবাই 1 সেকেন্ডের মধ্যে উদাও, কেউ নেই। কিন্তু জামাতের লোকেরা সেভাবে পলায়ন করে না, তারা আগের দিকে অগ্রসর হয়। আমি ওই জন্য ওই জিনিস উপলব্ধি থেকে এটা সরকারকে সাবধান করে দিয়েছি যে এই ধরনের পজিশনে যাওয়ার কোনো দরকার নাই। এটা মিন করি নেই। অনেকে এটা টাইনে নিজের গায়ের উপর নিয়েছে যে আপনি একটা সরকার পতনের ডাক দিলেন কিনা, ডাক দিলেন। এখন কেউ যদি আপনি মনে মনে কলা খান, আমি তো কিছু করতে পারবো না। আমি বলেছি যে তারা এরকম একটা কাজ করার সামর্থ্য রাখে। সুতরাং যেটা আপনারা সংস্কারের জন্য রাজি হয়েছেন, মিনিমাম সংস্কারগুলি করেন। বাকি যেগুলি করতে পারবেন না সেটা নিয়ে আপনারা বিরোধী দলের সাথে বসেন, বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। কারণ বিরোধী দল একটা জিনিস বলছে বারবার যে আমরা আপনাদেরকে সহায়তা করতে চাই সরকার পরিচালনা করার জন্য। সুতরাং এই সুযোগটা আপনারা নিচ্ছেন না কেন? আপনারা গায়ে পরে লাথি দেবেন কেন? ওকে, ধরেন আমি যদি একটু অতীতে ফিরা যাই, আপনি সরাসরি কথা বলতে পছন্দ করেন। এই যেমন এখন আপনি মানে ওই দিনকার বক্তৃতাটার ব্যাপারে তো আপনাকে নানা সময়ে সাংবাদিকরা এসে নানা কথা জিজ্ঞেস করছে, আপনি একই কথা কিন্তু বলে গেছেন যে আমি সাবধান করার জন্য এবং এই পজিশনে থেকে আপনার পজিশনটা ক্লিয়ার। আমি যদি একটু অতীতে ফিরা যাই, যে 2001 থেকে 2006 সালে 4 দলীয় একটা জোট ছিল। বিএনপির সাথে জামাতে ইসলামী ছিল, জাতীয় পার্টির একটা অংশ ছিল ইসলামী শাসন, ওই দলটাকে ইসলামিক শাসন মানে মুফতি আমিনীর যে দলটা, ওই দলটাও ছিল। অনেকেই বলে থাকেন, আমরা সত্য মিথ্যা জানি না, কারণ এগুলি কোথাও কোনো একদম রজেটা স্টোনে লেখা নাই যে আপনি জামায়াতে ইসলামীর জোটভুক্ত হওয়া বা তাদের পরবর্তীতে তাদের 2 জনরে মন্ত্রী করা, এগুলো আপনি পছন্দ করেন নাই। অনেকেই বলে থাকেন একদম 100% মিথ্যা। আপনি পছন্দ করবেন? 100% মিথ্যা। আচ্ছা, বরং জোট করার ব্যাপারে আমি মুখ্য ভূমিকা পালন করেছি। কেন জামাতের সাথে তো আপনি এটা লাগালাগি, সারা বাংলাদেশে জোট হইলো, আপনার আসলে জোট হয় নাই। যতগুলি মিটিং হয়েছে, হ্যাঁ, আপনি জামাতকে জিজ্ঞাসা করেন, মুজাহিদের ছেলে জীবিত আছে, নিজামী সাহেব আমার বাসায় আসছে, মুজাহিদ প্রায় প্রত্যেক মাসে 2-3 বার আসতো, আব্দুল কাদের মোল্লা আসতো। সেইটা আসতে পারে না, ওটা না, সেইটা আসতে পারে, জোটের জন্য আসতো। কিন্তু আপনি 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 জিনিসগুলি দেখেন, হচ্ছে কি জানেন, যারা ভারতের বয়ান বহন করে তারা কিন্তু আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাগুলি বলে। আচ্ছা, তাহলে আপনি এটাতে কি বলেন? বিএনপির বন্ধু না, তারা বিএনপির সাথে আমার দূরত্বটা সৃষ্টি করার জন্য ধরেন 2001 সালের জাতীয় নির্বাচনে সারা বাংলাদেশে জোট হয়েছে। আমি আপনাকে এখানে একটু কথা বলি, চট্টগ্রাম 14 আসনে কিন্তু জামাতের প্রার্থী ছিল। 1996 সালে আমি 2টা আসন থেকে নির্বাচিত, রাইট। একটা হলো জামাতের সিট, সাতকানিয়া, হ্যাঁ, আর একটা হলো চন্দনের সাথে। আমি 2টা থেকে জিতে আসি। বিএনপি কখনো সাতকানিয়া থেকে জিতে নাই, জিতবেও না। আমি 2টা থেকে জিতে আসি। তখন কিন্তু বিএনপির 28 জন মন্ত্রী হারিয়ে যায়। বিএনপির 28 জন মন্ত্রী যদি সেদিন জিতে যেত তাহলে বিএনপি সরকার গঠন হতো। আমিও তো মন্ত্রিসভার সদস্য ছিলাম। আমি তো আল্লাহর মেহরবানিতে আমি 2টা সিট বিএনপি কে উপহার দিয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা যে জীবন দিতে গিয়েছিল, তার কাছে 2টা সিট 3টা সিট বড় না। আমি সব সিট দিয়ে দিতে পারি। এটা আমার বিরুদ্ধে একটা বয়ান সৃষ্টি করেছে। না না, কিন্তু না, আমি বলছি আপনার বিরুদ্ধে একটা বয়ান সৃষ্টি করেছে। কেন জানেন? বিএনপি থেকে আমাকে দূরে সরাই দেওয়ার জন্য, যেটা তারা সফলভাবে করেছে। অথচ জামাতের সাথে আমার কোনো দূরত্ব ছিল না। দূরত্ব থাকলে এরা কখনো আমার বাসায় আসতো না। এমনকি 2016 সালে যখন নির্বাচনের সময় আসলো,
জামাতের লোকেরা তখনও জোটে ছিল, আমিও জোটে ছিলাম। আমাদেরকে কয়টা সিট দিল? জামাত সিট চাইল 30টা, জামাতকে বললো 20টা সিট দেবো। শেষ পর্যন্ত 20টা সিটে তারা রাজি হলো, এবং জামাতকে তারা বলে দিল দানের শীষ তারা দেবে না। জামাত তখন অসহায়, কারণ তাদের নিবন্ধন ছিল না। তারা সবাই আমার ঘরে আসছে, আপনি জিজ্ঞাসা করেন আবু তাহেরের নেতৃত্বে সবাই আমার ঘরে আসছে। মানে আমার সাথে তাহের ভাইয়ের কথা হয়েছিল কোনো একটা প্রসঙ্গে, এটা আমি তাহের ভাইয়ের কাছে, আমি তাহেরকে বললাম যে ভয়ের কোনো কারণ নেই, আমি সাতামার কায় নির্বাচন করতেছি, তোমরাও সবাই সাতামার কায় নির্বাচন করো, কিন্তু ঐক্যবদ্ধ ভাবে থাকো, ঐক্যটা ভাঙো না। ওকে, আমি কিন্তু আমি ঐক্যতা ধরে রাখার জন্য সারা জীবন আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমার বিরুদ্ধে ভারতের যারা দাস, সেবা দাস, তারা সব সময় চেষ্টা করেছে না, কিন্তু বিএনপির সাথে, যেমন এবার কিন্তু এবারের কথা শুনেন, আমি তালিকা দিয়েছি, তাহলে তাদের উচিত ছিল আমাকে ডেকে বলা একটা সিট দেবো, 2টা সিট দেবো, বা কোনো সিট দিতে পারবো না, একটা কথা তো বলতে পারতো না। এইটা পলিটিক্সে একটা কথার কথা আছে, আমি আমার কথার কথা আছে যে আপনার সাথে কথা বলতে লোকে একটু ভয় পায় বা একটু অস্বস্তিতে বোধ করে। আমাকে ডাকতে পারতো, মহাসচিবকে ডাকতে পারতো, বিকজ আপনি ওটা না, মহাসচিবকে ডাকতে পারতো, মহাসচিবকে বলতে পারতো তুমি 3 জন লোক নিয়ে আসো, আমি তো কখনো যেতাম না। মহাসচিবকে বলতে পারতো তোমার দলের 3টা লোক নিয়ে আসো, আমরা কথা বলি। আমি তো এরকম আনরিজনেবল লোক না, আমি ওখানে লিখে দিয়েছি এই 10 জনের মধ্যে যদি একজনও ফিট মনে না করো, দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা একসাথে কাজ করবো। ওকে, আমি তাহলে আপনাকে তাহলে আরেকটু আগাই, 2001 থেকে একটু আগাই, 2006 থেকে একটু আগাই। আপনি যদি আনরিজনেবল লোক নাই হবেন, বাংলাদেশের রাজনীতি একটা পর্যায়ে আইসা একটা ক্রস রোডে দাঁড়াইছিল, সেটা হচ্ছে আমরা যেটাকে 111 বলি। 111 প্রসঙ্গে আমি পরে আসি। আপনার সাথে বদরুদ্দোজা চৌধুরী সাহেবের প্ল্যাটফর্মটা কেন ওয়ার্ক করলো না? আমি এটা বলি, বদরুদ্দোজা সাহেব আমার সাথে কথা বলেছিল, হ্যাঁ, শেখ রাজ্জাক আলী, আমরা 3 জনে মিলে মিটিং করেছিলাম। মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু বিএনপির সাথে আমাদের বনিবনা হচ্ছে না বিভিন্ন কারণে, কারণ আমরা চেয়েছিলাম যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, দলের মধ্যে যারা চাঁদাবাজ আছে তাদেরকে বের করতে হবে। এটা যখন হচ্ছে না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম একটা পৃথক দল করব। কিন্তু বদরুদ্দোজা সাহেব কোনো অপেক্ষা না করে তিনি কুলা মার্কা নিয়ে, ও আচ্ছা 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 আচ্ছা, মানে এলডিপির আগে বিকল্প ধারা উনি করে নিলেন। হ্যাঁ, বিকল্প ধারা করার পরে উনি মার খেলেন রেল লাইনে, হ্যাঁ, ধাওয়া মার খাওয়ার পরে উনি আমার কাছে ব্রিগেডিয়ার গিয়াসকে পাঠালেন। ব্রিগেডিয়ার গিয়াস হল উনার শালক, উনি এই লাইনের শেষ মাথায় ছিলেন। গিয়াস আসলো, বললো যে বিচৌধুরী সাহেব মানসিক ভাবে বিধ্বস্ত, আপনাকে যাইতে বলছে। আমি ঠিক আছে, রাত্রে 12টার পরে উনার ডিসপেন্সারিতে যাবো, বাসায় না, কারণ উনি আন্ডার ওয়াচ আছেন। উনার ডিসপেন্সারিতে গেলাম, রাজ্জাক আলী সাহেবকে নিয়ে গেলাম, ওখানে বসলাম। ওনাকে তখন প্রথমে জিজ্ঞাসা করলাম যে আপনার সাথে কথা ছিল, আমরা 3 জনে মিলে একটা দল করব, যেটার নাম এখনো ঠিক করি নাই, ঠিক করব, কিন্তু আপনার এমন কি হলো আপনি মেজর মন্নানকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে আপনি বিকল্প ধারা করলেন? তখন উনি বললেন যে এখন ক্ষমা করে দেন, যা করেছি করেছি, এখন আপনি কি করবেন? আমি একটা নতুন নাম ঠিক করেছি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। উনি বললেন যে ঠিক আছে, আমি এবং আমার সাথে যারা আছে, মেজর মন্নান, তারপরে প্রফেসর পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বলছে আমরা সবাই আপনার সাথে এলডিবিতে যোগদান করব। উনি এলডিবিতে যোগদান করলেন, এবং প্রথমেই উনি আমাদের সাথে একটা কথা বললেন যে আমাদের একটা অফিস আছে। আমরা বিশ্বাস করলাম যে উনাদের অফিস আছে, কিন্তু পরে দেখলাম ওইটা ওনার বাসা ছিল, যেখানে আগুন লেগেছিল, যার কারণে ওই বাসাটা খালি করে অন্যত্র চলে যান। ওই বাসাটা ব্যাঙে নতুন বাসা করার জন্য অপেক্ষা করছিলেন। তো প্রথমে আমাদের সাথে একটা শটামি করলেন, আসলে কোনো অফিস না, ওখানে নিয়ে গেলেন। ওনার সাথে আমার কথা হয়েছিল, আপনি হলেন মহামান্য রাষ্ট্রপতি, প্রত্যেকটা জায়গায় আপনি প্রধান অতিথি হবেন, কিন্তু সংগঠনটা আপনি আমার উপর ছেড়ে দেন। সংগঠনটা আমি গোছায় আপনার হাতে দিয়ে দিলে আপনি এটার উপরে, কিন্তু আচ্ছা ঠিক আছে, শেষ করে আচ্ছা, হ্যাঁ, আপনি হ্যাঁ শেষ করেন, কারণ আমার অনেক। ওনার ছেলে বললো যে প্রত্যেকদিন টেলিভিশনে
ডক্টর কর্নেল ওলি আহমদের চেহারা দেখা যায়, তোমার চেহারা দেখা যায় না। তখন ওনাদের মনে আসলো যে প্রত্যেকটা মিটিং উনি থাকবেন, আমি না, তো আমি ওটাতেও রাজি হলাম। কিন্তু পরে একটা জিনিস ঘটে গেল, আওয়ামী লীগের সাথে উনি বার্গেন করলেন সিট নেওয়ার জন্য 2008 সালের নির্বাচন। ওখানে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে 28টা সিট ছেড়ে দিল। উনি করলেন কি, একটা চিন্তা করলেন যে উনাকে নূর আলীর সিটটা চাইবেন উনি। আসলে নূর আলীর সিটটা নেওয়া ওনার লক্ষ্য ছিল না, কিন্তু হাসিনা কোনো অবস্থাতে নূর আলীর সিটটা দেবে না, কারণ নূর আলী হলো রেহানার বন্ধু। রেহানা একটা সিটে চায়, সেটা হলো নূর আলীর সিট। বদরুদ্দোজা সাহেবের লক্ষ্য ছিল ঢাকা 2 আসন, এটা নুরুল ইসলামের জন্য। হ্যাঁ, বুঝছি। তো বসুন্ধরা নুরুল ইসলামের থেকে উনি তৎকালীন সময়ে 6 কোটি টাকা নিয়েছিল। যুগান্তর মানে যমুনা গ্রুপের আর কি 6 কোটি টাকা দিয়ে ওই সিটটা বিক্রি করল। তখন উনাকে আমরা ডেকে বললাম যে আপনি এখানে দুর্নীতি করেছেন। এই মিটিংটা হয়েছিল জিন্না সাহেবের বাসায়, আমাদের এমপি জিন্না। আমরা ওনাকে মন্নান সাহেবের বাসায় গুলশনে, ওনাকে সবাই সর্বসম্মতিক্রমে একটা কথা বললেন, আপনি সম্মানিত লোক, আপনাকে আমরা বেইজ্জত করতে চাই না। ওকে, আপনি পৃথক হয়ে যান, আপনি আপনার কুলা মার্কায় বিকল্প দ্বারায় চলে যান, কারণ আপনি দুর্নীতি করেছেন, দুর্নীতিগ্রস্ত লোকের সাথে আমরা রাজনীতি করবো না। তখন তিনি মান্নান আর ওনার ছেলেকে নিয়ে আবার বিকল্প স্টোরি। ওকে, আমার দুই একজন দর্শকের কথা পড়ি। মহিবুল ইসলাম, 71-এর সিদ্ধান্ত ঠিক নাকি ভুল ছিল তা তৎকালীন নেতারাই জানেন, তখন ব্যবস্থা না নিয়ে আজ যারা ছিলই না তাদের উপর দায় চাপিয়ে ক্ষমা বা পক্ষে টানতে বলা চরম মূর্খতা। ওয়েল, এটা আপনার ওপিনিয়ন। আমারে একজন বলছেন মশিউর রহমান, উনি বলছেন বিএনপির 1 মাসের না, রূপন ইসলাম উনি বলছেন 1 মাসের জন্য দেশে এসে বিএনপির চামচামি করতে একেবারেই থেকে গেলেন খালেদ ভাই। ওকে, ফাইন। মশিউর রহমান বলছেন বিএনপির কথা বললে হয় চামচামি, আর জামাতের কথা বলে সেটা ভালোবাসার ইমান। আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাইছিলাম, যেটা একটু ছোট করে যদি আপনি একটু বলেন, কারণ সেই ব্যাপারটা হলো আপনি তো বিকল্প ধারা বদরুদ্দোজা চৌধুরী সাহেবের সাথে আলাদা দল করা, তারপর আবার পৃথক হওয়া, তারপরে ওনারা আসলেন, তারপরে ওনারা বিকল্প ধারা, এই সবটা আপনি বললেন। কিন্তু আপনি খেয়াল করেন যে জনাব শাহাদাত হোসেন সেলিম আপনাদের সাথে এলডিপি ছিলেন, বিএনপিতে গেছেন, আপনার বর্তমান মহাসচিব আসলে বিএনপির হয়ে ইলেকশন করছেন, মানে সর্বশেষ বর্তমান মহাসচিব আর এলডিপির। তো এলডিপির ইতিহাসটা এরকম ভাঙনের ইতিহাস কেন? এইটা যারা বাইরে হয়ে আসছেন তাদের কারো কাছে তারা অনেকেই অনেক জায়গায় মন্তব্য করেছেন যে আপনার কারণেই হয়তো তাদের বাইরে আসতে হয়েছে, অনেকে এরকম করে একটা ইঙ্গিত দিতে চাইছেন। এটা কি আপনি এরকম মনে করেন, নাকি মনে করেন যে সিট বা অন্য কিছুর ভাগাভাগি? আমি তাদের সম্বন্ধে যারা চলে গেছে আমি তাদের জন্য দোয়া করি, আচ্ছা, আল্লাহ যেন তাদেরকে সৎ পথে নিয়ে যায়, সত্যের পথে রাখে। কিন্তু তাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলি। কিন্তু আপনি কি খুব মেজাজি, মানে আপনি কি খুব ডমিনেটিং, লাইক আপনি কি নিজের এখনো একটা খুবই খুবই রেজিমেন্টেড আর্মি অফিসারের মতো আচরণ করেন? এটা যদি করতাম আমি এত দূরে পৌঁছতাম না। না, আমি যদি এত দূরে, আপনার আরো অনেক দূরে যাওয়ার কথা ছিল, আপনি এরকম দেখে পৌঁছেন না, এরকম তো হতে পারত। আমি নিই নেই হাসিনা 1996 সালে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আমি নিই। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে না, আমি একটা জিনিস কি অন্যায় কোনো অন্যায়ের প্রশ্ন আসতেছে না, অন্যায়ের প্রশ্রয় দিই না। আচ্ছা, অনেক অন্যায় আবদার নিয়ে আসেন যে আমার এই ব্যবসাটা নিয়ে দেন, আমার ওই ব্যবসাটা নিয়ে দেন, এগুলোর মধ্যে আপনার আমি বলি যে না, আমি যদি তোমাকে দিতে পারি তাহলে আমি নিজে করলাম না কেন? যেমন ধরেন ডক্টর ইউনূস, আপনি পার্টিটা চালানোর সময় কি ব্যবসায়ীদের থেকে টাকা নেন? ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকা অবস্থায় নিজের ইউনিভার্সিটি নিলেন, নিজের গ্রামীণ ফোনের জন্য টাকা মাফ করে দিলেন। এটার জন্য ওনার বিচার হওয়া উচিত, কারণ উনি তো সরকারি পজিশনে থেকে এটা অপব্যবহার করেছেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অ্যাবসলিউটলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো রেলের 1 ঘন্টা জমি নিই নেই, 1 কাঠা জমি নিই নেই। আমি তো রোড এন্ড হাইওয়েজের জমি নিই। আপনি এলডিপি পার্টি, আমি তো গুলশনে বনানীতে 500 বিঘা জমি নিয়ে থাকতে পারতাম। আমি তো
5 কাঠার উপরে ক্যান্টনমেন্টে থাকতাম না। আপনি এলডিপি পার্টিটা চালাইতেন কেমনে? মানে আমাদের সবাইকে প্রত্যেক মাসে চাঁদা দেয়। আচ্ছা, কেউ 2000, কেউ 1000। ব্যবসায়ীদের থেকে টাকা নেওয়া বা ওরকম কোনো না, আমরা কোনো এরকম ভাবে আমরা করি না। আমাদের যারা সদস্য আছে, বিশেষ করে যারা প্রেসিডিয়াম সদস্য বা ভাইস প্রেসিডেন্ট, কেউ 2000, কেউ 3000, কেউ 5000, কেউ 10,000 টাকা দেয়। আমাদের ওই রকম টাকা খরচ নেই। আমাদের হলো শুধু অফিস ভাড়াটা দিতে হয়, এটাই হলো মূল খরচ। বাকিরা প্রত্যেকে নিজের নিজের খরচগুলো সামলায়। আচ্ছা, একটা বিষয় বাংলাদেশের ইতিহাসের জন্য খুব বড় ঘটনা এবং খুব সিগনিফিকেন্ট ঘটনা, এবং আমি বলবো জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলার পরে সে, এবং তারপরে আপনি যখন ওটাকে এন্ডোর্স করছেন তখন এটা আরো মানে সামনে চলে আসছে। মানে সাবেক রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ঘোষণা নাকি আপনার রিভোল্ট? আপনি একদম নিরপেক্ষভাবে, অন্য কোনো কিছু থেকে না, একদম নিরপেক্ষভাবে কোনটাকে আপনি আগায় রাখবেন আসলে? খুব সংক্ষেপে যদি বলেন, এটা খুব কঠিন কাজ, বিকজ ইউ আর একটা যখন আমি বিদ্রোহ করি তখন জিয়াউর রহমান সাহেব তো উপস্থিত ছিলেন না। তিনি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিলেন। তিনি আসার আগেই আমি ক্যাপ্টেন আহমদ আলী 8ম বেঙ্গল রেজিমেন্ট তাকে অ্যারেস্ট করি, লেফটেন্যান্ট আজমকে অ্যারেস্ট করি, লেফটেন্যান্ট হুমায়ুনকে অ্যারেস্ট করি, বিডিআর এর তৎকালীন বিডিআর এর মেজর হামিদকে অ্যারেস্ট করি, ক্যাপ্টেন নজরকে অ্যারেস্ট করি। তাহলে বিদ্রোহ যদি আমি প্রথমে না করি, 5 জন অফিসারকে অ্যারেস্ট করলাম কিভাবে আপনি বলেন? পাকিস্তানি 5 জন অফিসারকে, যারাই ছিল পাকিস্তানি না, ইতিহাসে যদি আপনি নির্ভর করে দেখেন যে জিয়াউর রহমান সাহেব একটা ঘোষণা দিতেছেন এবং আপনি উই রিভোল্ট বলতেছেন, যেভাবে শফিকুর রহমান সাহেব বলতেছেন জামাত ইসলামের আমির, যে আপনি স্বাধীনতার ঘোষণা বা সূচনা করেছিলেন। ইজ ইট লাইক? না 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 না, উনি স্বাধীনতার ঘোষণার কথা বলেন। আমার কাছে সিআর আছে, আপনি যদি দেখতে চান অরিজিনাল ডকুমেন্ট আমার কাছে এখানে না, উনি স্বাধীনতার ঘোষণা বা না, এটা এখানে আছে। হ্যাঁ, এখানে দুইজন, অবশ্যই আমি দেখি, আমি এটার কপিও নিতে চাই, আমি এটা পরে, এটা এখানে দুইজনে লেখা আছে। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব নিজে লিখছেন, this officer played the main role which enabled 8 Bengal, this Bengal। একজন লিডার তো বলবেই যে তার যে অফিসাররা ছিল, they played the main role। না, সবাই কথা বলেন, আমার কথা বলছে। হ্যাঁ, আপনারই তো, because you were a valiant soldier। আপনার কথা তো অন্য অফিসারও তো ছিল বাঙালি, তাদের কথা তো বলেন। মেইন রোল যখন একটা লিডার বলে, দ্যাট নেসেসারিলি এইটা কি মিন করে যে আমি তার রোলটা ফলো করছি, নাকি আমি তারে আসলে রিকগনাইজ? আমি এগুলি নিয়ে বিতর্ক যাচ্ছে না। উনি নিজের এটা লেখা, হাতে লেখা। উনি বলছেন আমি সর্বপ্রথম বিদ্রোহ করেছি, এবং পরবর্তী পর্যায়ে নেক্সট সিনিয়র মোস্ট অফিসার মেজর। আপনার কথা কিন্তু পরিষ্কার এবং আপনার কথা কিন্তু কনসিস্টেন্ট ডক্টর আহমেদ, আপনি খেয়াল করেন আপনার কথা কিন্তু কনসিস্টেন্ট। আপনি বলতেছেন যে আপনি সর্বপ্রথম বিদ্রোহ করতেছেন, এইটা নিয়ে হ্যাঁ, আপনি সর্বপ্রথম বিদ্রোহ করতেছেন, এটা কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু স্বাধীনতা ঘোষণা করার ব্যাপারে, স্বাধীনতার ঘোষণা বা সূচনা করেছিলেন, স্বাধীনতা ঘোষণার ব্যাপারে নেক্সট সিনিয়র মোস্ট অফিসার হলো শওকত সাহেব। হ্যাঁ, মীর শওকত আলী সাহেবের কথা, মীর শওকত আলী সাহেবের কথা। মীর শওকত আলী লিখছেন, দিস অফিসার হ্যাঁ he asked Ziaur Rahman to declare independence। এটা লিখিত ডকুমেন্ট, ওকে, এটা আমার নিজের কথা না। না, অনেক সময় হয় কি, আমি ডক্টর আহমেদ, এটা আপনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন, কিন্তু অনেক সময় হয় আমি তো স্বাধীনতা ঘোষণা করি নাই, উনি করছেন। বাট উনাকে আমি নিয়ে রেডিও স্টেশনে গেছি, পাশাপাশি বসছি, উনি ঘোষণা করেছেন, উনার নেতৃত্বে আমি কাজ করেছি। মানে আমি সেইটার কথাই করছিলাম যে আপনি অনেক সময় হয়তো ব্যাপারটা হলো আপনি ইগনাইট করছেন, যে বা আপনি 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 আসলে এটা চালু করছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে জামায়াতের আমির সাহেবের এই কথাটা বলা, এইটা আসলে রাজনৈতিক কায়েমি স্বার্থ দিয়েই প্রবাহিত? উনি আসলে হিস্ট্রির পার্ট হইতে চান নাই, কারণ আমি কিন্তু আপনারে বলতে শুনি নাই যে আপনি মুক্তিযুদ্ধের ঘোষণা বা সূচনা করেছেন। উনি বলেন না যে আমি মুক্তিযুদ্ধের ঘোষণা করেছি, না, উনি বলছেন ওই রিভোল্ট, বিদ্রোহটা আমি করেছি, এই জন্য উনি বললেন। আপনাকে আমি আবারও বলি, পাকিস্তানি সব অফিসারগুলিকে জিয়াউর রহমান সাহেব আসার আগেই আমি অ্যারেস্ট করে নিয়েছি। আমি এক্স্যাক্টলি বলি, ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেছিলেন যে 1971 সালে কর্নেল অলি আহমদ সবার আগে উই রিভোল্ট, মানে উইদিন ব্র্যাকেট আমরা বিদ্রোহ করলাম বলে স্বাধীনতার ঘোষণা বা সূচনা করেছিলেন। ইজ ইট? মানে আপনি কি মনে করেন যে ধরেন আপনি বাংলাদেশের হিস্ট্রিটা লিখতে পারেন বা লিখবেন, আপনি অথরিটি, যেমন তাহলে আপনি কি এই লাইনটা এইভাবে লিখতেন? আমি এটার উপরে পিএইচডি করেছি,
না না, আপনি অথরিটি, ওটা না, আপনি ধরেন আপনার নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা আছে, আপনি আজকে থেকে নির্বাহী আদেশ উপরে পিএইচডি করেছি, হ্যাঁ, তাও আবার বিউপি থেকে না, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি থেকে, অক্সফোর্ড থেকে, লন্ডন থেকে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা থেকে। ওখানে আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন না। এবং আপনি যখন পিএইচডি করেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ পিএইচডি করছে, রাইট, এই পিএইচডি বই কিন্তু পাবলিশ হয় না। আমার পিএইচডি থিসিসটা পাবলিশ হয়েছে ল্যাম্বার্ট পাবলিশার্স থেকে। আপনি এখন অ্যামাজনে গেলে রেভলিউশন মিলিটারি পার্সোনাল এন্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ এই বইটা পাবেন। এটা ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা হলো ব্যাটলস দ্যাট আই ফট, আমি যে সমস্ত যুদ্ধ করেছি এবং যে সমস্ত অফিসারদের ইন্টারভিউ নিয়েছি, এটার নাম হলো ব্যাটলস দ্যাট আই ফট এন্ড দ্য ইন্টারভিউজ অফ ওয়ার হিরোজ। এটাও কিন্তু ল্যাম্বার্ট পাবলিশার পাবলিশ করেছে, অ্যামাজনে আপনি পাবেন। কারণ এটা যদি ঐতিহাসিক গুরুত্ব না থাকতো, জার্মানির ল্যাম্বার্ট পাবলিশারের মতো, ওইটার মধ্যে আপনি লিখছেন যে আপনি উই রিভল্ট, এইটা সর্বপ্রথম এই শব্দগুচ্ছগুলি আপনি বলতেছিলেন, এবং আপনি তখন পাকিস্তান মিলিটারির চাকরি করতেছেন, পাকিস্তান মিলিটারির পোশাক পরতেছেন, এবং আপনার কথাই সবচেয়ে মানে এইরকম যে এখনো আমাদের গুজবাম্প হয়, সেই সময় থেকে আপনি এটা বলতে পারতেছেন যে আমি বিদ্রোহ করলাম, দ্যাটস ফাইন, কিন্তু এইটা বলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা যে আপনি ঘোষণা বা সূচনা করেছিলেন, এটা উনি কেন বলছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, উনি কেন বলছেন এটা উনার কাছ থেকে জিজ্ঞাসা করলে উনি এটা বলতে পারবেন। ওকে, তবে আমি যে কাজটা করেছি জিয়াউর সাহেব আসার আগেই আপনাকে বলে দিলাম, আমি যদি বিদ্রোহ না করি তাহলে আমি পাকিস্তানিদেরকে বন্দী করলাম কেন? না, আপনি বিদ্রোহ করছেন সেইটা নিয়ে কিন্তু আমি মানে প্রশ্নই তুলছি, এবং ওনাকে স্বাধীনতা ঘোষণার জন্য যে বলছি ওটাও শওকতে লেখা আছে, ডকুমেন্টেড। অনেক সময় এটাতে আমি বিশ্বাস, ডকুমেন্টেড, এটা কোনো আন্দাজের উপর না। আমি এটা সর্বান্তক, এটার নিচে জিয়াউর রহমান সাহেবের লেখাও আছে, এটা না শওকত যেখানে লিখছেন ওটার পরে জিয়াউর রহমানের লেখাও আছে, হ্যাঁ, উনি এন্ডোর্স করেছেন। এটা না যে শওকত লিখে সাইডে দিয়েছেন, এটা না, জেনারেল শওকতে লিখেছেন, পরে ওটার একই পৃষ্ঠাতে জিয়াউর রহমান সাহেব লিখেছেন। ওয়েল, এই কাছাকাছি সময় আসি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হইল, সেইটা নিয়ে যখন প্রেস কনফারেন্স হয়েছে সরকার গঠনের আগে, তখন আমি সেখানে গেছিলাম। যাওয়ার পরে মানে এটাও অনেক আলোচিত হয়েছিল। আমি তখনও তিনি প্রধানমন্ত্রী হন নাই, জনাব তারেক রহমানের প্রশ্ন করছিলাম যে